প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঈদের পরের দিনও বাড়ি ফিরছেন অনেকেই। বাস ও ট্রেন স্টেশনে টিকিট প্রত্যাশীদের ভিড়। ঈদ আনন্দ উদযাপনের সারা দেশে বিনোদন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিয়াসীদের ঢল। পরিবার পরিজন নিয়ে আনন্দে মেতেছেন অনেকেই। দেশে ক্রমেই বাড়ছে প্লাস্টিকের তৈরি খেলনার চাহিদা। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে রপ্তানিও করা সম্ভব বলছেন ব্যবসায়ীরা। ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের। টানা নিষেধাজ্ঞার পর মাছের আকালে জেলে পরিবারে চরম দুর্দিন। এবং বরগুনার আমতলীতে শুরু হয়েছে কাঁকড়ার চাষ। স্বল্প সময়ে বেশি লাভ হওয়ায় বাড়ছে চাষের সংখ্যা। মৎস্য বিভাগের সহায়তার আশ্বাস। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। ঈদের ভিড় আর ঝুঁকি এড়াতে ঈদের পরদিনও বাস টার্মিনাল আর রেল স্টেশনে ভিড় ছিল ঘরমুখো মানুষের। সকাল থেকে রাজধানী থেকে প্রিয়জনের টানে বাড়ির পথে রওনা দিতে টার্মিনালে ভিড় করতে থাকেন যাত্রীরা। অনেকে ভেতরে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে ট্রেন ও বাসের ছাদে চড়ে বাড়ির পথে রওনা দেন। ঈদের পরদিন সকাল 7:30টায় ট্রেন ছাড়ার কথা থাকলেও 7:30টার পরও অনেক যাত্রী ট্রেনের বগিতে দাঁড়িয়ে ও দরজার পাশে বসে এভাবেই বাড়ির পথে রওনা দিয়েছেন। ট্রেনের বগিতে যাদের জায়গা হয়নি ট্রেনের ছাদে চড়ে এভাবেই রাজধানী ছেড়েছেন তারা। ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে, সবাই অপেক্ষা করতেছে, সবাই চিন্তা করতেছে যে ঈদের দিন আসলো না। আমার তো ব্যবসার জন্য টাকা রয়েছে। রিক্সা চালাই এখন মনে করেন সবাই গ্রামের বাড়িতে বাবা মা আছে, এখন ঈদের পরে যাচ্ছি, তারপরে ভিড়ে কমছে না। ভিড় আর ভিড় আরো বেশি। মূলত এখন যারা বাড়ির পথে রওনা দিয়েছে তাদের বেশিরভাগই মৌসুমী দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। অনেকেই ঈদের অগ্রিম টিকিট সংগ্রহ করতে না পেরে ঈদের পরদিন বাড়ির পথে রওনা দেন। ঈদের আগে টিকিট পাইনি, এখন মা একটু অসুস্থ, প্লাস আমার বাগ্নের বিবাহ, 2 দিন থেকে চলে আসবে। ঈদের আগে যে ভোগান্তি ভিড়, এই জন্য ভাবলাম ঈদের পরে যাই, কিন্তু ঈদের পরে এখন দেখতেছি যে এখনো প্রচন্ড ভিড়। স্টেশনে ঢুকতে যথেষ্ট ব্যাগ পেতে হয়েছে। রাস্তাঘাটে মানুষজন বেশি থাকে, এর জন্য সবাই চায় যে একটু পরে যেতে, এর জন্য আমরা পরে যেতে। রেল স্টেশনের মতোই বাস টার্মিনালেও ঘরে ফেরা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই যাত্রীদের বোঝাই করে ঢাকা ছেড়েছে বেশিরভাগ বাস। যাত্রীরা জানান ঈদের আনন্দ এখনো শেষ হয়নি, তাদের জন্য বাড়িতে অপেক্ষায় আছেন স্বজনরা। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ঈদ আনন্দ উদযাপনে দর্শনার্থীদের ভিড়ে জমজমাট রাজধানীর ফাস্টফুড আর ভ্রাম্যমাণ খাবার দোকানগুলো। 1 মাস সিয়াম সাধনার পর ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসে অনেকেই খোঁজেন কিছুটা ভিন্ন স্বাদের খাবার। যদিও কোনো কোনো দোকানে খাবারের দাম বেশি নেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাদের। সরল স্বীকারোক্তি বিক্রেতাদের, বলছেন ঈদের দিন চাহিদা বেড়ে যাওয়ায় খাবারের দাম একটু বেশি। মানুষের ভিড়ে ঠাসা পূর্বাচলের নতুন শহর ঠিক আলো ঝলমলে হয়ে না উঠলেও দীর্ঘ সড়ক, কোলাহলমুক্ত পরিবেশের কারণে অবসরে সময় কাটানোর জন্য এলাকাটি কয়েক বছর ধরেই জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে যেমন স্থায়ী কাঠামোয় গড়ে উঠেছে বাহারি আইটেমের খাবার দোকান, তেমনি রয়েছে ভ্রাম্যমাণ ফুচকা চটপটির দোকানও। ঈদের দিন বিকেল থেকেই যেখানে ঢল নামে নগরবাসীর। ঈদ আয়োজনে সব বাসাতেই থাকে নানা পদের খাবার, কিন্তু দিন শেষে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসে স্বাদ বদলানোটাই হয়ে ওঠে বেশি গুরুত্বপূর্ণ। নগর জুড়ে ফাস্টফুড আর পথের ধারের দোকানপাটেও তারই ছোঁয়া। বার্গার, স্যান্ডউইচ আর চিকেন বারবিকিউর মতো খাবার আইটেমের সঙ্গে তীব্র গরমে দর্শনার্থীদের আগ্রহ নানা ফলের জুস আর কোল্ড কফিতেও। বাইরে আসছি, এখন না খেলেও মনে হয় যেন একটু অপূর্ণতা থেকে যায়। বাসায় তো আর সবকিছু তৈরি হয় না, এখানে আছে ফাস্টফুড আছে, বারবিকিউ আছে, এগুলো কফি খাওয়া যায়। আমরা মোটামুটি প্রস্তুত ছিলাম। আর আজকে দিন, কারণ অনেকেই অনেকদিন পর একটা ছুটি পাবে, ভেবেছিলাম যে ভালো ক্রাউড হবে, আর মোটামুটি এক্সপেক্টেড ক্রাউড হয়েছে আজকে। যেহেতু আমি একজন শেফ, সেহেতু আমার এটা করতেই হবে, আর কাস্টমার অনেকক্ষণ পয়সা থাকবে না, এটাই স্বাভাবিক। এই জন্য আমরা আগেই প্রস্তুতি নিই যে কাস্টমারের তাড়াতাড়ি খাবার সার্ভ করতে পারি। এদিকে মুখরোচক খাবার হিসেবে ফুচকা চটপটির বিক্রিও জমজমাট। তবে স্বাভাবিকের তুলনায় খাবারের দাম বেশি নেয়ার অভিযোগ বিনোদন পিপাসুদের। 3টা চটপটি নিচ্ছি 60 টাকা করে, এখানে ছাড়া আউটসাইডে 30 টাকা করে। কিছু করার নাই, এখন
দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, ওরা খেতে চাচ্ছে। অকেশনের জন্য আমরা 10 টাকা বেশি দিচ্ছি। ঈদ পারপাস আমরা তো বিনোদন না করে আমরা ওয়ার্ক করতেছি। ঈদকে কেন্দ্র করে খাবার দোকানগুলোতে সপ্তাহ জুড়ে এমন ভিড় থাকবে বলেই মনে করছেন ব্যবসায়ীরা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, ঈদের আনন্দ উপভোগে এখন বিনোদন কেন্দ্রগুলোতে ছুটছেন নগরবাসী। এই মুহূর্তে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে আছেন আমাদের রিপোর্টার কামরুল হাসান সবুজ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সবুজ। ইমতিয়াজ, নাগরিক জীবনের ব্যস্ততার পাশ কেটে নগরবাসী কিন্তু এখন উৎসবের মাতোয়ারা। তারা কিন্তু গতকাল ঈদের নামাজ থেকেই কিন্তু তারা এই উৎসবের মধ্যে ঢুকেছে। আজকে কিন্তু তারা সকাল থেকে কিন্তু এই যে আমরা এখন ফ্যান্টাসিতে এসেছি, সকাল 10টাতে আমরা এখানে এসে দেখেছি কিন্তু গেটের বাইরে তারা অপেক্ষায় আছে। 10টায় গেট খোলার পরে কিন্তু তারা ভেতরে ঢোকা শুরু করেছে এবং বিভিন্ন জায়গায় পার্কের বিভিন্ন রাইডে এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা তাদের ঈদ উদযাপন, ঈদ বিনোদন উপভোগ করছে এবং যেখানে বন্ধু বান্ধব, পরিজন, পরিচিতজন, স্বজন সবাই মিলে কিন্তু এখানে এসেছে। তারা নিখাত বিনোদনের উৎস হিসেবে এখানে আসছে এবং তারা এই বিনোদনকে ঈদ উদযাপনে এবং যে নাগরিক ব্যস্ততার যে ক্লেদ, যে ব্যস্ততার যে ভারাক্রান্ত, সেগুলো কিন্তু তারা একটু উৎসবের আমেজে একটু নিজের যে রিফ্রেশমেন্ট, সেজন্য কিন্তু তারা এখানে আসছে এবং এই যারা আসছে তারা কিন্তু সারাদিনই কিন্তু এখানে বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরবে, তারা কিন্তু বিভিন্ন রাইডে চড়বে এবং এখানে যে বিশেষ ব্যবস্থাও আছে কিন্তু এখানে অন্য অন্য দিনের চেয়ে কিন্তু কিছুটা প্যাকেজ ভিত্তিকও কিন্তু বিভিন্ন রাইড এন্ট্রি এগুলো দেওয়া হচ্ছে, যেখানে আগের সাথে কিছু সুবিধা দিয়ে এবং সেই একই পরিমাণ টাকা দিয়ে। তো এর জন্য কিন্তু এখন আমরা আশপাশে যেমনটা দেখতে পাচ্ছি যে মোটামুটি ভাবে কিন্তু যে পার্কের ভেতরে 1 ঘন্টার মধ্যে কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোকজন চলে আসে। তো আমরা একজন দর্শনার্থীর সাথে যারা এখানে এসেছেন পরিজন নিয়ে, পরিজন নিয়ে, তাদের সাথে একটু কথা বলি। আপনারা কোথা থেকে এসেছেন সারাদিনের? আমরা সারাদিনের প্ল্যান এসে আমরা টঙ্গী গাজীপুরা থেকে এসেছি। টঙ্গী গাজীপুরা যে সারাদিন আমরা ফ্যান্টাসিতে যা কিছু আছে সব দেখাতে না। পরিবারের সবাই আসছে? হ্যাঁ, পরিবারের সবাই, ছেলে মেয়ে ওয়াইফ সবাই। এই যে পরিবারের সবাই মিলে ঈদ উদযাপন, ঈদের ছুটি কাজে লাগানোর, অন্য সময় হয়তো তারা একসাথে পরিবারের সবাই মিলে বা বন্ধু বান্ধব পরিচিত জন মিলে কিন্তু সবাই একসাথে বের হওয়ার, একসাথে উৎসব উদযাপনের সুযোগ হয়ে ওঠে না। কিন্তু আজকে তারা কিন্তু সেই সুযোগটাই কাজে লাগাতে চাচ্ছেন এবং সেই সুযোগটা কিন্তু তারা নিতে এখানে যদিও অর্থ ব্যয় করতে হচ্ছে, তারপরেও কিন্তু তারা তাদের এই বিনোদন, তারা তাদের এই উদযাপন করছে। তো আমরা আরেকজন দর্শনার্থীর সাথে একটু কথা বলার, একটু জানি তার প্ল্যান সম্পর্কে আজকের দিনের। একটু আমাদের সাথে একটু কথা বলেন, আপনার আজকের সারাদিনের প্ল্যান কি? ঈদ উৎসব উপলক্ষ উদযাপন? এই তো সারাদিন তো উদ্দেশ্যে বের হয়েছে, ঘুরবো, মজা করবো। এই সাথে আর কয়জন আসছেন? কারা? আমি আসছি, আমার বোন আসছে, আমার আম্মু আসছে, ফ্রেন্ডরা আসছে, সবাই। আচ্ছা, আমরা ইমতিয়াজ এখানে কিন্তু সবাই শুধুমাত্র মানে পরিচিত জন যাদের সাথে উৎসব উপভোগ করা যায়, যারা বিনোদনটাকে আরো ভিন্ন মাত্রায় নিয়ে যেতে পারে উপভোগের মাধ্যমে, যারা বর্ণিল এই উৎসবের আয়োজন কিন্তু বন্ধু বান্ধবের, আত্মীয় স্বজনের সবকিছু মিলেই কিন্তু হয়। তো আমরা এই যে বিভিন্ন যে রাইড একটু পরপর যে তাদের চলা শুরু, তারপরে আবার এক গ্রুপ নেমে যাচ্ছে, আর এক গ্রুপ চলা উদযাপনের অংশীদার হচ্ছে। তো এভাবেই কিন্তু আজকে সারাদিন তারা কিন্তু এই বিনোদন, এই ঈদ উদযাপন, সারাদিন তারা বিভিন্ন হুল্লোড় উল্লাস সবকিছু মিলেই কিন্তু তারা এই ইয়েটা করবে, এভাবে উদযাপন করবে। তো আমরা এখানে কিন্তু তাদের যে বিশেষ সুবিধাগুলো সবকিছু মিলেই কিন্তু তারা পার্ক কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা করেছে, বিশেষ সুবিধা রেখেছে দর্শনার্থীদের জন্য। তারা কিন্তু তাদের যে নিত্যদিনের সুবিধার সাথে একটু বাড়তি সুবিধা দিয়েই দর্শনার্থীদের আকর্ষণের চেষ্টা করছে এবং তারা সারাদিন যেন অন্যান্য দিন হয়তো সকাল 10টা পর্যন্ত খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু আজকে তারা বলছে যদি ভিজিটর থাকে অর্থাৎ দর্শনার্থী থাকে তাহলে হয়তো রাত 11টা 12টা পর্যন্ত তারা খোলা রাখবে। তো উৎসবের মাতোয়ারা এখন নগরবাসী, উৎসবের মাতোয়ারা এখন ফ্যান্টাসি উৎসবের মাতোয়ারা কিন্তু নগরের প্রত্যেকটি পার্ক বিনোদন কেন্দ্র। তো ইতিহাস আমার কাছে এই ছিল এখনের মধ্যে সর্বশেষ। দর্শক, ঈদের আনন্দ উপভোগে এখন বিনোদন কেন্দ্রগুলোতে ছুটছে নগরবাসী। আর সেই খবরাখবর জানাতে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ।
এদিকে ঈদের ছুটিতে দর্শনার্থীদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে রাজধানীর চিড়িয়াখানা। এই মুহূর্তে সেখানে রয়েছেন রিপোর্টার হাবিবুল ইসলাম হাবিব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাবিব, এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার যে চিত্র আপনি দেখতে পাচ্ছেন যে একবারে কানায় কানায় পরিপূর্ণ। জাতীয় চিড়িয়াখানার যে পশুর যে সমস্ত খাঁচা রয়েছে প্রত্যেকটা পশুর খাঁচার আশপাশে এবং প্রত্যেকটা অলিগলি কিন্তু আপনার লোকে লোকারণ্য, অর্থাৎ ঈদের একদিন পর আজ সেই ঈদের ছুটি কাটাতে এবং ঈদের আনন্দ উপভোগ করতে যারা বাচ্চা তাদের সন্তান নিয়ে বা তাদের পরিবার পরিজন নিয়ে বেরিয়েছেন, তারা বিশেষ করে রাজধানীর বেশিরভাগ মানুষই কিন্তু এই চিড়িয়াখানা কিংবা বিভিন্ন বিনোদন কেন্দ্রে গিয়েছেন। তো সেই ধারাবাহিকতায় কিন্তু চিড়িয়াখানার যে চিত্র আপনি দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষের সমাগম এবং এখানে অনেক দূর দূরান্ত থেকে, শুধু ঢাকার অভ্যন্তর নয়, অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এখানে মানুষ এসেছেন এবং তারা তাদের পরিবার পরিজন নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, তাদের সন্তান নিয়ে এই চিড়িয়াখানার যে বিভিন্ন জীব জন্তু রয়েছে তারা সেগুলো দেখছেন এবং এনজয় করছেন, নানাভাবে উপভোগ করছেন। আমি এখানে আসার পরে এখানকার তথ্য কেন্দ্র থেকে যে সমস্ত তথ্য পেয়েছি যে চিড়িয়াখানা কর্তৃপক্ষ এবার ঈদকে ঘিরে প্রচুর মানুষের সমাগম, অর্থাৎ তারা আমাকে যেটি জানিয়েছেন যে 1,20,000 থেকে 30,000 মানুষের সমাগম প্রত্যেক দিন এই চিড়িয়াখানায় হতে পারে। সেই সম্ভাবনাকে সামনে নিয়ে তারা কিন্তু এই চিড়িয়াখানায় প্রচুর পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা বলেন এবং মানুষের যাতায়াত নির্বিঘ্নে, তাদের উপভোগ যেন নির্বিঘ্নে হয় এবং বিশেষ করে এই এখানে যে পশু পাখিগুলো রয়েছে বা পশু জীবজন্তু রয়েছে সেই জীবজন্তুর যেন কোনো প্রকার ক্ষতি না হয়, অর্থাৎ তাদের স্বাস্থ্য রক্ষায় যে প্রক্রিয়া বা তাদের স্বাস্থ্য রক্ষার জন্য যে করণীয়, তারা সেই করণীয়টি করেছেন। অর্থাৎ এখানে 12টি টিম, অর্থাৎ নিরাপত্তার জন্য, পশু পাখির নিরাপত্তা, মানুষের এখানে ঘুরতে আসা মানুষের নির্বিঘ্নে ঘোরাফেরার জন্য তারা নানা ধরনের ব্যবস্থা নিয়েছেন। তার মধ্যে রয়েছে তারা 12টি কমিটি করে সেই 12 জনের নেতৃত্বে বিভিন্ন এই চিড়িয়াখানার অভ্যন্তরে বিভিন্ন জায়গায় তারা টহল দিচ্ছেন এবং কোনো ধরনের পশু পাখির জন্য নিরাপত্তা বিঘ্নিত না হয় সেজন্য কিন্তু তারা ঘুরে ঘুরে দেখছেন এবং এখানে একটি মাইকের আওয়াজ হয়তো শুনতে পাচ্ছেন। মাইকে সার্বক্ষণিক নানা ঘোষণা দেওয়া হচ্ছে যেন পশু পাখির কোনো ধরনের কেউ খোঁচা না দেয় বা তাদের কেউ কোনো ধরনের ক্ষতি না করে, সেই জন্য নানা সচেতনতামূলক বাণী দেওয়া হচ্ছে এবং এখানে উৎসাহী প্রচুর মানুষ আপনি দেখতে পাচ্ছেন যে তারা তাদের ছোট ছোট সন্তান এবং তাদের পরিবার পরিজন নিয়ে ইচ্ছামতো ঘুরছেন। ঈদের পরের দিন যে আনন্দ সেটি তারা ইচ্ছামতো উপভোগ করছেন। তো ইমতিয়াজ, জাতীয় চিড়িয়াখানা থেকে এই ছিল সর্বশেষ অবস্থা। দর্শক, ঈদের ছুটিতে দর্শনার্থীদের ভিড়ে জমজমাট এখন রাজধানীর চিড়িয়াখানা। সেখানকার খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব। ঈদের ছুটি কাটাতে পর্যটন নগরী কক্সবাজারে সমুদ্র সৈকতের 6টি পয়েন্টে পর্যটকদের ঢল নেমেছে। এই মুহূর্তে সুগন্ধা পয়েন্টে আছেন সহকর্মী কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ ইমতিয়াজ। সৈকত নগরী কক্সবাজার এখন উৎসবের নগরী, প্রাণের উৎসবে মেতেছে হাজারো পর্যটক। ঈদ উপলক্ষে হাজার হাজার পর্যটক এখন কক্সবাজারের 6টি পয়েন্টে ভিড় করেছে। সে ভোর থেকে যে যাত্রা শুরু হয়েছিল এই পর্যটকদের এখনো চলছে, অর্থাৎ বেলা যত গড়াচ্ছে যেন পর্যটকের সংখ্যা ততই বাড়ছে। তো বলা চলে যে কক্সবাজারের কথা আপনি জানেন যে গত 1টি মাসের বেশি সময় ধরে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে ঘূর্ণিঝড় মোড়া, এরপর নিম্নচাপ আর সব মিলিয়ে একটা প্রাকৃতিক দুর্যোগ গ্রাস করেছিল পর্যটন নগরী সৈকত নগরীকে। কিন্তু যে আশঙ্কা ছিল হয়তো আবার যদি গত কয়েকদিন আগে নিম্নচাপ গেছে হয়তো তেমন পর্যটক হবে না, যে আশঙ্কা ছিল সে আশঙ্কা অনেকটা কেটে গেছে। এখন আমরা দেখেছি গত 2 দিন ধরে কক্সবাজার সৈকত নগরে হাজার হাজার পর্যটক
প্রতিটি পয়েন্টে কিন্তু পর্যটকরা ভিড় করছে, বিশেষ করে হোটেল মোটেল জোন যেসব পয়েন্টে রয়েছে সেসব পয়েন্টে আমরা দেখেছি পর্যটকদের সবচেয়ে বেশি ভিড়। এবং যেখানে হোটেল মালিকরা বলছেন যেটা তারা আশঙ্কা ছিল হয়তো কোনো কাস্টমার হবে না বা গ্রাহক হবে না, এমন একটা তাদের আশঙ্কা ছিল। সেই আশঙ্কার প্রেক্ষিতে তারা বলেছিল যে হয়তো না হতে পারে, তাদের ব্যবসা ধস নামতে পারে, কিন্তু তারা গতকাল থেকে বলছে তাদের ব্যবসার মোড় ঘুরে গেছে এবং তাদের 80% হোটেলের সিট বুকিং দেওয়া হয়েছে, এমনটি তথ্য দেওয়া হয়েছে। এবং সে সাথে বলা হচ্ছে যে প্রায় আগামী দিন যত গড়াবে এবং সে সাথে সে টুরিস্টের সংখ্যা তত বাড়বে, অর্থাৎ 100% বুকিং কার্যকর হবে, এমনটি তথ্য দিচ্ছেন তারা এখানকার হোটেল মালিক ব্যবসায়ীরা। এবং তারা বলছেন যে পর্যটন নগরী, সৈকত নগরী কক্সবাজারকে যতটা আকর্ষণীয় করা যায় বা ব্যবসা বান্ধব করা যায় ততটাই তারা চেষ্টা করছেন। এবং বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলা যায়, আপনি জানেন যে এই সৈকত নগরীতে এখন লক্ষ লোকের ঢল, সে লক্ষ লোকের ঢলে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য পুলিশ বাহিনীর পক্ষ থেকে 2 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বিশেষ করে সাদা পোশাকধারী পুলিশ যেমন রয়েছে তেমনি রয়েছে ড্রেস অর্থাৎ পোশাকধারী পুলিশও রয়েছে, এবং পুলিশের পাশাপাশি অন্যান্য যে টুরিস্ট পুলিশ রয়েছে, র্যাব রয়েছে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু মোতায়েন রয়েছে পুরো সৈকত এলাকার মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো সৈকত এলাকাতে যত রকম জোয়ারের ঢেউ, সে ঢেউ যেন হার মানছে পর্যটকদের কাছে। সে পর্যটকদের পদভার অর্থাৎ কক্সবাজার যে 6টি পয়েন্ট, আপনি জানেন যে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সবাজার, যার দৈর্ঘ্য প্রায় 134 কিলোমিটার। এর মধ্যে প্রায় যে সৈকতের যে মূল যে 6টি পয়েন্ট রয়েছে, সে 6টি পয়েন্টে রয়েছে আপনার যে কক্সবাজার সদরের মতো অবস্থান। বিশেষ করে লাবণী পয়েন্ট সহ অন্যান্য যেসব পয়েন্ট রয়েছে সেই পয়েন্টের মধ্যে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। এখানে যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করি যে আপনারা তো কক্সবাজার সৈকতে আসছেন, কেমন লাগছে আপনাদের? অনেক ভালো লাগতেছে, অনেক মজা করতেছি এখানে, পরিবারের সাথে আসছি। ঈদের পরে এখানে আসে কক্সবাজারে সে মজা করার মজাই আলাদা, অনুভূতিটাই অন্যরকম। অনেক ভালো লাগছে এখানে এসে, এখানকার পরিবেশটা অনেক ভালো লাগছে। দুজন শিশু কথা বলছিল, তাদের কাছে সৈকত মানে অন্যরকম, সাগর মানে অন্যরকম। সাগরের যে বড় বড় ঢেউ আসতে পড়ছে, সেই ঢেউটি তারা উপভোগ করছেন। এখানের মধ্যে আমরা যারা পর্যটক এসেছে তাদেরকে কথা বলেছি, পর্যটকরা বলছে তারা বছরের এই দিনটির জন্য অপেক্ষা করে ঈদের ছুটি কাটানোর জন্য। আমরা দেখেছি গত রাত থেকে বন্দরনগরী, চট্টগ্রাম, রাজধানী, ঢাকামুখী যত গাড়ি রয়েছে সব গাড়ি যেন কক্সবাজারমুখী, অর্থাৎ পর্যটকদের গাড়িতেই পুরো কক্সবাজার এলাকা ছয়লাভ। এবং বিশেষ করে বলা হয় যে এখানকার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু নতুনভাবে আবার চাঙ্গা হয়ে উঠেছে। গত 1টি মাস রমজান ছিল, তার আগে ছিল ঘূর্ণিঝড় এবং নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ বিপর্যস্ত করে দিয়েছিল এখানকার পর্যটন শিল্পকে। কিন্তু এই ঈদকে উপলক্ষ করে যে হাজারো পর্যটক ভিড় জমিয়েছে এখানে, তা অনেকটা যে সংখ্যা ছিল তা কেটে গেছে এবং হাজার হাজার পর্যটক পদভারে মুখরিত করে রেখেছে এই সৈকত নগরীকে। এখন দর্শক, ঈদের ছুটি কাটাতে কক্সবাজারের সমুদ্র সৈকতের 6টি পয়েন্টেই পর্যটকদের ঢল নেমেছে। আর সেখানকার সে খবরাখবর জানাতে সুগন্ধা পয়েন্ট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। গ্রামে গিয়ে ঈদ উদযাপন করছেন বেশিরভাগ নগরবাসী, জনপদে লেগেছে তাই আনন্দের ছোঁয়া। স্বজনদের কাছে পেয়ে প্রতিটি পরিবারই খুশিতে আত্মহারা। আবহমান কাল ধরে এভাবেই হাজারো প্রযুক্তি ভুলে গল্প, গান, আড্ডায় ঈদ উদযাপনে মিলিত হয় পুরো পরিবার। এই বন্ধন আর খুশির রেশ থাকুক বছর জুড়ে, এমনটাই প্রত্যাশা সবার। গ্রামীণ ঈদ আনন্দ নিয়ে মৌসুমী ময়ূর রিপোর্ট, ছবি তুলেছেন খলিলুর রহমান। স্টেশন এই হুইসেল ভীষণভাবে চেনা যাত্রীদের, কারণ এখানেই তাদের বহুদিনের ফেলে আসা সবুজ শ্যামল ছায়া ঘেরা গ্রামীণ জীবন। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। তবে একা নয়, সঙ্গে রয়েছে পুরো পরিবার। আপনজনদের কাছে পেয়ে গ্রামগুলো সেজেছে ভিন্ন রঙে। আপনজনদের দাবি ঈদকে ঘিরে বছরে একদিন প্রতিটি পরিবারে তৈরি হয় চাঁদের হাট। শুধু একদিন নয়, সারা বছরই এই সম্পর্কগুলো কাটুক পারস্পরিক বন্ধন, শ্রদ্ধা এবং ভালোবাসায়। বাতাসে আনন্দের রং, টিনের চালের ছোট্ট ঘরে উপচে পড়ছে খুশির বাঁধ। প্রিয় মানুষ, প্রিয় মুখের অপেক্ষার পর আনন্দের ষোলকলাপূর্ণ। ফোন করে বলে আমরা আজকে আসবো বা পরশুদিন আসবো, তখন থেকে আমরা ঘন্টা গুনতে থাকি। বাবা মা, শ্বশুর শাশুড়ি, যা দেবর ভাসুর সবার সাথে ঈদ করতে পারবো, আশেপাশে মানুষ, ফ্রেন্ড সার্কেল, এটাই হচ্ছে খুশির মজা। হাজার পরিশ্রমের মধ্যে একটু আনন্দ, অনেক সবাই মুখ দেখা, সবার সাথে কথা বলা, সব বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ করা। উপহার আর নতুন পোশাকে তৃপ্ত চোখ, আর পিঠা তৈরির ঘ্রাণ এই আনন্দকে বাড়িয়ে দেয় কয়েক গুণ। বিভিন্ন রকম পিঠা তৈরি করি, এসব পিঠা যখন সবাই একসাথে বসে খায় তখন মনের ভিতর থেকে শান্তি পায়। পোলাহান বাইতে ওটি বানিয়ে দেয়, পোলাহান ওটি খায়, ওটি ভালো লাগে। নাতি নাত করে বাইতে খুশি লাগে, কাপড় চোপড় আনছে,
টাকা পয়সা দিছে। বাদ যায় না হাসি ঠাট্টা। শৈশবের বন্ধুদের কাছে পেয়ে ঘর হাট বাজার সবখানি চায়ের কাপে ঝড়। এভাবে হই হুল্লোড় আর ছুটোছুটিতে এই ঈদ উদযাপনের বার্তা ছড়িয়ে যাক সবখানে। মৌসুমী মৌ, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। ঈদের আনন্দকে আরো স্মরণীয় করে রাখতে সিলেটের জাফলংয়ে ঘুরতে গেছেন প্রকৃতিপ্রেমী অনেক মানুষ। সেখানে আছেন রিপোর্টার আব্দুল আহাদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহাদ। হ্যাঁ ইমতিয়াজ, ঈদের আনন্দ ভাগাভাগি করতে সারা দেশ থেকে পর্যটকরা চলে এসেছেন সিলেটের জাফলংয়ে। আমি আছি এখন জাফলং 0 পয়েন্ট এলাকায়। মূলত এই 0 পয়েন্ট বলা হয় যে আমি যেখানে আছি এখান থেকে 10 হাত দূরে, 10 হাত আমার পিছনে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের অংশ পড়েছে খাসি হিলের, এবং এই 0 পয়েন্ট এলাকার এই সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন। এখানের পানি অনেক স্বচ্ছ পানি এবং পানির নিচে পাথর দেখা যাচ্ছে এবং স্বচ্ছ বালু ভেসে উঠেছে এই পানির মধ্যে। মূলত এই যে জাফলং থেকে যে পাথরগুলো উত্তোলন হয় সবগুলো পাথর এই নদীর থেকে উত্তোলন করা হয় এবং এই পাথরগুলো এই নদী হয়ে ভারতের অংশ থেকে বাংলাদেশের দিকে চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতি বছরই ঈদের মৌসুমে জাফলংয়ে ভিড় করেন সারা দেশ থেকে হাজার হাজার পর্যটক এবং দেশীয় পর্যটকের পাশাপাশি অনেক বিদেশি পর্যটককে আমরা দেখেছি এখানে এসে তারা আনন্দে তাদের সময় পার করছেন। তবে জাফলংয়ে আসার পথে মানুষের যে দুর্ভোগ ভোগান্তির কথা সেটি বলতে হয়। জৈন্তাপুর থেকে জাফলং পর্যন্ত যে 20 কিলোমিটার রাস্তা, এই পুরো অংশই ভাঙা এবং এখানে আসার পথে মানুষ অনেক জায়গায় মানুষের গাড়িও নষ্ট হয়ে গেছে এবং তারপর গাড়ি ঠিক করার পরে আবার জাফলংয়ের দিকে মানুষ রওনা দেন। এবং আরেকটা বিষয় হলো পর্যটকদের যে সমস্যাটা সেটি হলো যে এখানে পর্যটক আসার জন্য কোনো পাবলিক যানবাহন নেই। যারা আসছেন তারা প্রত্যেকেই তাদের নিজস্ব যানবাহনে করে এখানে আসতে হচ্ছে এবং যেহেতু রাস্তা ভাঙা সে কারণে পর্যটকদের বাড়তি খরচ হচ্ছে। এক একটি নুহা বা অন্যান্য মাইক্রোবাস 6 থেকে 7 হাজার টাকা ভাড়া করে এখানে মানুষদেরকে আসতে হচ্ছে। তারপরে এত দুর্ভোগের পরও মানুষ যখন জাফলংয়ে চলে আসেন তখন এখানের প্রাকৃতিক সৌন্দর্য, এখানের মনোমুগ্ধকর ঝর্ণাধারা এবং এই পিয়াই নদী এবং সামনে যে মায়াবী ঝর্ণা আছে এবং এখানের যে সাদা বালু, সব প্রাকৃতিক সবকিছু দেখে পর্যটকরা তাদের সেই কষ্ট তারা অনেকটাই ভুলে যান। আসলে সিলেটের যে পর্যটন সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন আগে মানুষ কক্সবাজারের দিকে যেত, কিন্তু সেখানে গিয়ে শুধুমাত্র সমুদ্রে মানুষ তাদের সময় পার করতে পারতো, কিন্তু জাফলংয়ের যে সৌন্দর্য, একসাথে এখানে নদী, একসাথে পাহাড়, একসাথে ঝর্ণাধারা এবং সেই সবকিছু সৌন্দর্য এই জাফলংয়ে দেখা পাওয়া যায়। এবং এই জাফলংয়ে 0 পয়েন্টে নামার পথে যে পাহাড় থেকে মানুষকে নামতে হয় এবং অনেকটা পিচ্ছিল সেই রাস্তা, এখানে কোনো সিঁড়ি করে দেওয়া হয় নাই। যদিও আমরা মৌলভীবাজারের মাধবকুণ্ডে আমরা দেখতে পাই সেখানে অনেক লম্বা সিঁড়ি করে দেওয়া হয়েছে পর্যটন কর্পোরেশনের পক্ষ থেকে, কিন্তু সিলেটের যে পর্যটন যে স্পটগুলো আছে সেগুলোর উন্নয়নে পর্যটন কর্পোরেশন কিংবা প্রশাসন থেকে আমরা তেমন কিছু করতে দেখছি না। ইমতিয়াজ। দর্শক, ঈদের আনন্দ উদযাপন এবং ছুটি কাটাতে সিলেটের জাফলংয়ে ঘুরতে গেছেন অনেকেই। আর সেই খবরাখবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আব্দুল আহাদ। ঈদের আনন্দকে আরো মধুময় করে তুলতে পরিবার পরিজন নিয়ে অনেকেই ঘুরতে গেছেন খুলনার সুন্দরবনের করমজলে। সেখানে এই মুহূর্তে রয়েছেন রিপোর্টার তরিকুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল। ইমতিয়াজ, এই মুহূর্তে আমি রয়েছি সুন্দরবনের করমজল এলাকাতে। এই সর্ববৃহৎ যে ম্যানগ্রোভ ফরেস্ট বিশ্বের সুন্দরবন, এই সুন্দরবনের প্রাকৃতিক নৈসর্গ এবং প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে এখানে কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ এখানে আসছে, অনেক পর্যটক আসছেন, এখানে ভিড় করছেন ঈদের ছুটিকে উপভোগ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শ্রেণীর মানুষ, শ্রেণী পেশার মানুষ এখানে সকাল থেকে এখানে ভিড় করছে। তো আমরা দেখেছি যে সুন্দরবনের এই জায়গাটি যেটি প্রথম স্পট, এখানে বন বিভাগ থেকে যেখানে এখানে সুন্দরবনের সকল কিছুই উপভোগ করার মতো একটি জায়গা করমজল। এই জায়গাটিতে রয়েছে হরিণ, বানর, কুমির সহ সুন্দরবনের যে অন্যান্য প্রাণীগুলো আছে সেগুলো এখানে দেখানোর কিছু বিষয় রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পর্যটকরা তারা ঘুরে ঘুরে দেখছেন এবং এইখান থেকে ওয়াচ টাওয়ারও রয়েছে, যেখানে উঁচু জায়গাতে বসে
বা সেখান থেকে অবলোকন করা যায় সুন্দরবনের যে সৌন্দর্যটা, এই সৌন্দর্য উপভোগ করার জন্যই কিন্তু মানুষ কিন্তু দূর থেকে ছুটে আসছেন। যদিও আমরা দেখেছি যে বৃষ্টি এবং বৃষ্টির কারণে আগের তুলনায় পর্যটক কিছুটা কম, তবে আজকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার কারণে কিন্তু মানুষ কিন্তু আসতে শুরু করেছেন এবং মানুষ কিন্তু মোংলা থেকে ছোট ছোট নৌযানে করে কিন্তু এখানে আসছেন এবং তারা সুন্দরবনের এই সৌন্দর্যগুলো উপভোগ করছেন। তো এই ছিল আমার কাছে সুন্দরবনের করমজল থেকে ঈদ আনন্দের বা ঈদ বিনোদনের সর্বশেষ। দর্শক, ঈদের আনন্দ উদযাপনে অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে গেছেন খুলনার সুন্দরবনের করমজলে। আর সেখানকার খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। দেশে ক্রমেই বাড়ছে প্লাস্টিকের তৈরি খেলনার চাহিদা, আছে সস্তা শ্রমিক সুবিধা। এক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আগামী 5 বছরের মধ্যেই অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে দেশীয় খেলনা রপ্তানিও করা সম্ভব। এর ফলে যে বিশাল শ্রমবাজার তৈরি হবে তাকে ভাগ্য পরিবর্তনের সুযোগ হিসেবে দেখছেন এ শিল্পে কর্মরত শ্রমিকরা। শুভখানের রিপোর্ট। শিশুদের বিনোদনের অন্যতম উপকরণ খেলনা। সন্তানের আবদার মেটাতে 1000 টাকা খরচ করে খেলনা কেনেন অভিভাবকরা। বাড়তি চাহিদার কারণে সম্প্রসারিত হচ্ছে প্লাস্টিক খেলনার অভ্যন্তরীণ বাজার। ব্যবসায়ীরা বলছেন 7 থেকে 8,000 কোটি টাকার দেশীয় খেলনা বাজারের সিংহভাগই আমদানি হয়। তবে এরই মধ্যে দেশে গড়ে উঠেছে শতাধিক কারখানা, বিনিয়োগ ছাড়িয়েছে 200 কোটি টাকা। আর এখাতে কাজ করছেন প্রায় 50,000 শ্রমিক। গার্মেন্টসে অনেক ভালো, 1 বছর ধরে কাজ করি, টাকা পয়সা ভালো, মানে সব দিক দিয়ে সুবিধা আছে। 40% আমাদের চায়না থেকে মাল এটা উৎপাদন, মানে যেটা আমরা ইম্পোর্ট করতাম ওটা মানে কমে গেছে। আমাদের যে ফিটিং চায়না থেকে ভালো। প্রায় 7 লাখ কোটি টাকার বৈশ্বিক খেলনা বাজারের সিংহভাগ চীনের দখলে। উদ্যোক্তারা বলছেন অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে রপ্তানি বাজার ধরতে দেশে তৈরি হচ্ছে ট্রেন, গাড়ি, মুঠোফোন ও রিক্সা সহ প্রায় শতাধিক ধরনের প্লাস্টিকের খেলনা। তবে লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র পেতে নানা ভোগান্তির অভিযোগ তাদের। একটা গাড়ির 90% পার্টস এখানে বানাতে পারি, 10% এখন আমরা বানানোর অবস্থাতে যেতে পারিনি। যার জন্য আমরা সরকারকে বলছিলাম এটার একটা আলাদা কোড নম্বর দিয়ে এই মালটা আমরা যেন 1% বা 2% ট্যাক্সে মালটা আমরা ছুটাতে পারি, কিন্তু সেই সুযোগ আমরা অব্যাহতি পাইনি। আমরা যে সমস্ত এলাকা কাজ করি সেখানে ছোটখাটো শিল্প এলাকাগুলো করার অনুমোদন নাই। অনুমোদন না থাকার কারণে সেখানে আমরা ট্রেড লাইসেন্স পাচ্ছি না, সেখানে আমরা পরিবেশের কাগজ পাচ্ছি না। দেশের খেলনা তৈরিকারকরা বলছেন শ্রমিকের উচ্চ মজুরির কারণে চীন খেলনা শিল্প থেকে সরে যাওয়ায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। এজন্য খেলনা শিল্পকে বিকশিত করতে কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড়, সহজ শর্তে ঋণ এবং একটি নির্দিষ্ট শিল্পাঞ্চল চান দেশীয় উদ্যোক্তারা। তাদের দাবি এক্ষেত্রে বিকশিত করা গেলে সাধারণ শ্রমিকের পাশাপাশি কারিগরি যন্ত্রাংশ তৈরিতে কাজে লাগানো যাবে প্রকৌশলীদের। শুভ খান, সময় সংবাদ, কামরাঙ্গীরচর, ঢাকা। নদী থেকে বেরিয়ে আসা খালবিল দখলে রাজশাহীর বিভিন্ন উপজেলায় কৃষি ও ব্যবহারিক সহ নানা কাজে দেখা দিয়েছে পানির অভাব। প্রত্যক্ষ এ প্রভাবে দুপারের মানুষ পড়েছে সংকটে। খাল দখল করে স্থাপনা গড়ে ওঠায় সৃষ্টি হচ্ছে সংকট। জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন পরিস্থিতি মোকাবেলায় নেওয়া হচ্ছে খাল খনন প্রকল্প ও দখলমুক্তের পরিকল্পনা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। নদীর বৃষ্টি ও নানা উৎস থেকে পানি নিয়ে গ্রামের বুক চিরে একে বেঁকে বয়ে চলে অসংখ্য খাল, কিন্তু স্বাভাবিক গতিপথে উঠেছে প্রতিবন্ধকতার দেয়াল। উপজেলার কৃষক সংগঠনগুলো বলছে রাজশাহী জেলার 66টি খালের মধ্যে অধিকাংশ খালের মুখে পুকুর খনন, স্থাপনা নির্মাণ সহ বিভিন্নভাবে দখল হচ্ছে। খালে পানি প্রবাহ কমায় বাড়ছে কৃষকের সেচ খরচ, গবাদি পশু পাখি পালন ও নিত্যদিনের গৃহস্থালী কাজে পানির সংকটে পড়ছে খাল তীরবর্তী মানুষেরা। মিঠা পানির সুস্বাদু মাছ থেকে বঞ্চিত হচ্ছে জেলেরা। নদী আস্তে আস্তে ভরাট হতে হতে এখন এমনই ভরাট হয়েছে যে গা গোসল করতে হবে, সেটার ব্যবস্থা নাই। যে বিল্ডিং গুলো করছে, এই বিল্ডিং করা বন্ধ করলে পারে আমাদের নদীতে পানি পাবো, মাছ পাবো, সব দিক দিয়ে সুযোগ সুবিধা পাবো আমরা। জেলা প্রশাসক এবং সবার কাছে আহ্বান করছে পুনরায় যেন এই নদীটার দিকে আবারও সরকার দৃষ্টায়ন করে। এই সংকট নিরসনে সংশ্লিষ্ট 3 মন্ত্রণালয়ের সমন্বয়ে খাল ও সরকারি পুকুর ব্যাপক ভিত্তিতে খননের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন জনপ্রতিনিধি। একটা প্রস্তাবনা আমি পাঠিয়েছি, ব্যাপক ভিত্তিক খনন করার জন্য পদক্ষেপ গ্রহণ করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। ইনশাল্লাহ আমি মনে করি যে 2-1 বছরের মধ্যে ইনশাল্লাহ এই খালগুলো খনন করা সম্ভব হবে। পাশাপাশি কৃষি ও পরিবেশের স্বার্থে নির্বিঘ্নে পানি প্রবাহ অব্যাহত রাখতে খাল দখলমুক্ত করার উদ্যোগ নেয়ার কথা জানালেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা। এই খালগুলো উদ্ধারের জন্য এবং জবরদখল যেগুলো আছে, অবৈধ জবরদখল, এগুলো উদ্ধারের জন্য
আমরা জেলা প্রশাসন থেকে প্রচলিত আইনের ভিত্তিতেই সমন্বিত উদ্যোগ গ্রহণ করছি। রাজশাহী জেলা মৎস্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে জেলার 278 হেক্টর খালের মধ্যে দখল হয়েছে অর্ধেকের বেশি। গত বছর বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ সেচের জন্য মোট খালের মাত্র 30 কিলোমিটার পুনঃখনন করেছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। মৌসুম শুরু হলেও ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। 4 মাসের টানা নিষেধাজ্ঞার পর মাছের আকালের কারণে জেলে পরিবারে চলছে চরম দুর্দিন। এতে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে তাদের দাদনের বোঝা আর টানা লোকসানের মুখে দিশেহারা মাছ ব্যবসায়ীরা। ভোলা থেকে নাসির উদ্দিন লিটনের পাঠান তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জুন মাস থেকে মৌসুম শুরু হলেও এখনও ইলিশ শূন্য ভোলার নদ নদীগুলো। এ সময় ইলিশ সহজলভ্য হওয়ার কথা থাকলেও জেলেদের ভাগ্যে মিলছে না কাঙ্ক্ষিত মাছ। তারপরও প্রতিদিন আশায় বুক বেঁধে নৌকা ট্রলার নিয়ে নদীতে যাচ্ছেন হাজার হাজার জেলে। মৌসুমে মাছ অনেকটাই কম, সংসার চালানোর মতো আমাদের কোনো সুযোগ সুবিধা নেই। অনেকেরই সমিতি আছে, কিস্তি দিতে পারে না পারে, মনে করেন এখন আমাকে অবস্থা পুরো খারাপ চলতেছে। বাসা গাছা উয়াস্তায় মনে করেন 1 বেলা খেলে 3 বেলা না খেতে মানে বড় অভাব আছে। ইলিশ না পাওয়ায় লোকসানে পড়েছেন ব্যবসায়ীরাও। আগের দাদন ফেরত দূরে থাক, নতুন করে আবারও জেলেদের দাদন দিতে হিমশিম খাচ্ছেন তারা। যেভাবে পর্যাপ্ত পরিমাণ ইলিশ থাকার কথা তার 10 অংশের 1 অংশ নেই। লক্ষ লক্ষ টাকা দাদন দিয়ে রাখছি তাদের কাছে, সেই টাকাটা তাদের কাছে আছে। সব দিক থেকে আমরা ক্ষতির দিকে আছি। স্টাফের বেতন, জেলেদের কিছু হালাত বরাত আছে, বিভিন্ন ইয়া মনে করেন প্রত্যেক মাসে 25 থেকে 30 হাজার টাকা আমরা লসে আছি। জলবায়ু পরিবর্তনের কারণে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ, এমন দাবি ইকোফিশ প্রকল্পের ম্যানেজারের। তবে জুলাই আগস্টে মাছ ধরা পড়বে বলে মনে করেন মৎস্য কর্মকর্তা। নদীর তলদেশ ভরাট হয়ে যাচ্ছে, যার জন্য ইলিশ চলাচলে বিঘ্ন ঘটার কারণে ইলিশ মাছ ভোলামুখী কম হচ্ছে, যার জন্যই জেলেরা আসলে মাছ পাচ্ছে না। আশা করি যে এখন থেকে 7-8 দিন পরে আবার কিছুটা মাছ বাড়তে পারে, কিন্তু প্রকৃতপক্ষে যে ইলিশের যে সিজন সেটা জুনের শেষে আগস্টে এবং সেপ্টেম্বরে হবে বলে আমরা আশাবাদী। দ্বীপ জেলা ভোলার 2 লাখ মৎস্যজীবীর আয়ের প্রধান উৎস মেঘনা তেঁতুলিয়ার রূপালী ইলিশ। সময় সংবাদ, ভোলা। বরগুনার আমতলীতে শুরু হয়েছে কাঁকড়ার চাষ। স্বল্প পরিশ্রম ও স্বল্প সময়ে বেশি লাভজনক হওয়ায় দিন দিনে বাড়ছে কাঁকড়া চাষের সংখ্যা। চাষিরা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকলে কাঁকড়া চাষের মাধ্যমে দ্রুত স্বাবলম্বী হওয়া সম্ভব। মৎস্য বিভাগও সহায়তার আশ্বাস দিয়েছে চাষিদের। এসএমসি পথে তোলা ছবিতে এমএ আজিমের রিপোর্ট। বরগুনার আমতলী উপজেলার ছেকান্দারখালী গ্রাম। এক সময় এ গ্রামের পুকুরগুলো কোনো কাজে না আসলেও বর্তমানে অধিকাংশ পুকুরেই হচ্ছে কাঁকড়া চাষ। কেউ বা উন্মুক্তভাবে, আবার কেউ স্বল্প খরচে ভাসমান খাঁচা তৈরি করে তার মধ্যে বড় করে তুলছেন কাঁকড়া। মাত্র 2 থেকে 2.5 মাসের মধ্যে বিক্রি উপযোগী হয়ে ওঠে কাঁকড়া। অন্য মাছ বা চিংড়ি চাষের তুলনায় স্বল্প পরিশ্রমে ও অর্ধেক সময়ে দ্বিগুণ লাভ হওয়ায় বাড়ছে কাঁকড়া চাষির সংখ্যা। সকাল বিকাল শুধু আদার দিলে ছাড়া কোনো কিছু লাগে না, তারপর অল্প দিনের মধ্যে আমরা বিক্রি করতে পারি। 1 কেজি চিংড়ির মাছের দাম আছে মানে 400 টাকা, আর 1 কেজি এই কাঁকড়ার দাম আছে মানে 800-900 টাকা, 1200 টাকা, 1800 টাকাও আছে। আরো বাড়াইতে চাই, আরো সামনের দিকে আগাইতে চাই, যে আমাকে ব্যবসা বাণিজ্য খুব ভালো হয়, আমরা এটাই আইন হতে চাই। কত ছোট আছে, কত বড় আছে, এটি আবার বড়, আবার ছোটটি আবার বড় হয়ে যাবে, বড় হয়ে গেলে ওটি আবার বেচে এলাম, বিক্রি করে ফিরে আবার আমি কিনে আবার আনিয়া ওটার মধ্যে রাখিয়া ব্যবসা করবো। প্রায় 15,000 টাকার মতো বিক্রি করছি। এখনো যে কাঁকড়া আছে 20-30 হাজার টাকা কাঁকড়া আছে আমার ঘিরে। মৎস্য বিভাগও কাঁকড়া চাষ পদ্ধতিতে শুরু থেকে বিক্রি পর্যন্ত পাশে থাকার আশ্বাস দিয়েছে। চাষিদেরকে কাঁকড়া বিষয়ে নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি এবং প্রশিক্ষণের ভিতরে তারা কিভাবে চাষ করবে, সেই চাষ পদ্ধতিটা, কোথায় কাঁকড়া পাওয়া যায়, কিভাবে চাষ করা যায় এবং এটার মার্কেটিংটা কি হবে, এই বিষয়গুলো আমরা চাষিদেরকে উদ্বুদ্ধ করি। এলাকার পুকুরগুলোর পানি লবণযুক্ত হওয়ায় বাণিজ্যিকভাবে কাঁকড়া চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এমএ আজিম, সময় সংবাদ, বরগুনা। ঈদ আনন্দ উপভোগে রাজধানী বিনোদন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিয়াসীদের ঢল নেমেছে। এই মুহূর্তে শাহবাগের শিশু পার্কে আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কাজল।
ইমতিয়াজ, আমি এই মুহূর্তে কিন্তু রাজধানীর শিশু পার্কে, শাহবাগ শিশু পার্ক সেটি কিন্তু আমরা সকাল 10টায় কিন্তু এসে যেটি দেখেছি সেটা হচ্ছে যে গেট খোলার আগে লম্বা একটি দীর্ঘ সিরিয়াল লাইন ছিল এখানে। এই লাইনের পরে যখন 10টা বাজার নাগাদ গেটটি খুলে দেয় তখনই কিন্তু দর্শক হুড়মুড়ে কিন্তু এখানে যারা এসছেন তারা কিন্তু গেট থেকে ভিতরে ঢোকা প্রবেশ করে। এবং তখন আমরা সকালে যেটি দেখেছি সেটা হচ্ছে সকালবেলা কিছুটা হলে একটু কম এরকম দর্শক ছিল। সেক্ষেত্রে এখন যেটি আপনি দেখতে পাচ্ছেন যে মোটামুটি কানায় কানায় পরিপূর্ণ হওয়ার একটি অবস্থা দিকে দিকে এগিয়ে যাচ্ছে। সেটি হচ্ছে যে দুপুর নাগাদ কিন্তু এখন পর্যন্ত যে পরিমাণ দর্শক রয়েছে এখানে যারা, সেক্ষেত্রে এটি বিকেল নাগাদ কিন্তু ধীরে ধীরে রোদের তীব্রতা যত কমবে ততই কিন্তু এখানে লোকের সমাগম, মানুষের সমাগম যেটি আমরা বলি, যারা এখানে মূলত একটু বিনোদন প্রিয় মানুষগুলো যারা ঈদের ছুটিতে এখানে আসছেন এবং গতকালও এসছেন, এছাড়া আজকেও যারা এসছেন, সেক্ষেত্রে তাদের কিন্তু সংখ্যাটা দিন নাগাদ আরো বেড়ে যাবে। সেক্ষেত্রে এখানকার যে 12টি রাইড রয়েছে সেক্ষেত্রে এবং পাশাপাশি রয়েছে 4টি প্রাইভেট রাইড, সব মিলিয়ে প্রায় 14 থেকে 16টি যে রাইড রয়েছে এর মধ্যে সবগুলোই কিন্তু চলমান রয়েছে এবং সবগুলোতেই বলা চলে যে যারা এখানে আসছেন বাচ্চারা বেশি উৎসব মুখর পরিবেশে এখানে রাইডগুলোতে চড়ছেন এবং তাদের বিনোদন নিচ্ছেন। সেক্ষেত্রে আমি অভিভাবক থেকে শুরু করে যারা ছোট ছোট বাচ্চা এবং মধ্যবয়সী যারা আছে তাদের সাথে কিন্তু কথা বলেছি, তারা খুব উৎসবমুখর পরিবেশে এখানে সময় কাটাচ্ছে এবং বলা চলে যে সবকিছু মিলে এই রাজধানীর ব্যস্তময় জীবনের যে একটি গুরুত্বপূর্ণ সময় চলে আসে এই উৎসবের ছুটিগুলোকে কেন্দ্র করে, সে ছুটিগুলো কিন্তু কানায় কানায় পরিপূর্ণভাবে এবং বলা চলে যে প্রতিটি ঘন্টা প্রতিটি মিনিট কিন্তু এই বিনোদনের জন্য সময় নির্ধারণ করে তারা কিন্তু পরিবারগুলো ছুটে যান বিনোদন কেন্দ্রগুলো থেকে শুরু করে যেগুলো পার্ক আছে, একটু হলো অবসর মুহূর্ত তারা সেখানে কাটাতে পারবেন। এমন সিচুয়েশন, এমন অবস্থাকে কেন্দ্র করে কিন্তু তারা এখানে আসেন এবং বিনোদন নেন। সেক্ষেত্রে আজকে যেটি আমরা দেখছি সেটি হচ্ছে যে গতকালও যেটি ছিল যে উৎসবমুখর পরিবেশে তারা এখানে সময় কাটিয়েছে এবং আজকেও সেই ধারাবাহিকতা কিন্তু সারাদিন তারা এখানে শিশু পার্ক, রাজধানীর অন্যান্য বিনোদন কেন্দ্রগুলো থেকে শুরু করে এই শিশু পার্কও কিন্তু একইভাবে বিনোদন কেন্দ্রগুলো উপচে পড়া ভিড় পরিলক্ষিত করতে পারবো আমরা। সেক্ষেত্রে যারা এখানে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি যে দু একটি রাইড আমাদের সামনে যেটা আমরা দেখেছি যে দু একটি রাইড নষ্ট হয়ে আছে, যেমন হেলিকপ্টার রাইডটি নষ্ট হয়ে আছে। সেক্ষেত্রে যারা টিকিট কেটেছেন তারা কিন্তু সবগুলো টিকিটই কেটেছেন প্যাকেজ সিস্টেমে। সেক্ষেত্রে যে একটি দুটি যে রাইডগুলো নষ্ট হয়েছে রাইডগুলো অতি শীঘ্রই ঠিক করে দেয়, মেরামতের কাজ চলছে এমনটি জানিয়েছে কর্তৃপক্ষ। সেক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে রাইডগুলো চলছে, সেই রাইডগুলো কিন্তু দীর্ঘদিনের রাইডগুলো, সেই রাইডগুলোতে একটু সংস্কার করলে কিন্তু মোটামুটি পরিবেশ সহ স্বাভাবিকভাবে বসার আবাসনগুলো কিন্তু একটু ভালোভাবে যারা এখানে আসেন তা পর্যটকরা এবং যারা বিনোদন নিতে আসেন সবাই কিন্তু ভালোভাবে কিন্তু শেষ করতে পারে। সেক্ষেত্রে আমি ইমতিয়াজ আপনাকে জানিয়ে রাখবো সেক্ষেত্রে যে দুপুর নাগাদ এখন পর্যন্ত যেভাবে আমরা মানুষের ঢল দেখছি এবং গেটে যেভাবে প্রবেশ করছে এখনো, সেক্ষেত্রে বিকেল নাগাদ কিন্তু এই জনস্রোত বলি আর মানুষের ভিড় বলি আর শিশুদের পদচারণা বলি সবকিছু মিলেই কিন্তু বিকেল নাগাদ সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ শিশু পার্ক খোলা থাকবে ততক্ষণ পর্যন্ত মানুষের ঢল নামবে এবং উৎসবের পরিবেশে তারা এখানে সময় কাটাবেন। এখন পর্যন্ত ইমতিয়াজ এই ছিল শিশু পার্ক থেকে। দর্শক, ঈদ আনন্দ উপভোগে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে আসছেন নগরবাসী, আর সে খবরাখবর জানাতে রাজধানীর শিশু পার্ক থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। আপনজনদের নিয়ে ঈদ পরবর্তী আনন্দ উপভোগ করতে নাটোরের উত্তরা গণভবনে ঘুরতে গেছেন ভ্রমণপ্রিয় অনেক মানুষ। সেখানে আছেন রিপোর্টার রাকিবুল হাসান, আমরা সরাসরি চলে আছি তার কাছে। রাকিব। ধন্যবাদ ইমতিয়াজ। আমরা এখন নাটোরের উত্তরা গণভবনে আছি এবং আমরা দেখছি আজকে ঈদের দ্বিতীয় দিন। আসলে প্রথম দিনটা অনেক সময় হয়ে থাকে যে আত্মীয় স্বজনের বাসায় এবং প্রতিবেশীদের বাসায় যাওয়া হয় সাধারণ মানুষরা, যেটি বলছিলেন, এবং তারপরে কিন্তু এই দর্শনীয় স্থানগুলো একটু ঘুরে দেখার কিন্তু ইচ্ছে সকলেরই হয়। এবং আজকে আমরা নাটোরে এসে কিন্তু এখানে দেখেছি সিরাজগঞ্জ থেকে, টাঙ্গাইল থেকে এবং বগুড়া এবং আশপাশের যে অঞ্চলগুলো রয়েছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সেই জায়গাগুলো থেকে কিন্তু দর্শনার্থীরা এসেছেন এই উত্তরা গণভবনটি দেখতে। একটা সময় কিন্তু এটি একটি রাজবাড়ি ছিল এবং সেখান থেকে কিন্তু 1972 সালে বঙ্গবন্ধু ঘোষণা দেন এটিকে গণভবন হিসেবে এবং তারপর থেকে কিন্তু বাংলাদেশ সরকার এটিকে গণভবন হিসেবে ব্যবহার করছে।
তো দীর্ঘদিন কিন্তু এটি বন্ধ থাকার পর 2012 সালে সেটিকে খুলে দেওয়া হয় এবং তারপর থেকে কিন্তু এই অঞ্চলের মানুষ কিন্তু একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু এই উত্তরা গণভবন দেখতে আসেন। এর ভেতরের যে জায়গাগুলো আছে, যে দর্শনীয় স্থানগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম আপনাকে জানিয়ে রাখি যে এখানে যে জায়গাগুলো রয়েছে সেখানে হচ্ছে এই অঞ্চলের কিছু রেয়ার যে গাছগুলো আছে সেই গাছের সমারোহ এখানে যেমন আছে, সেই পাশাপাশি এখানে টর্চার সেল থেকে শুরু করে ইটালিয়ান গার্ডেন, যেটা কিনা সেই তৎকালীন সময়ের কিন্তু ইটালি থেকে যে সমস্ত জিনিসপত্র ছিল, তৈজসপত্র ছিল, সেগুলো নিয়ে এসে সেই বাগানটি তৈরি করা হয়েছিল, যার কারণে সেটিকে ইটালিয়ান বাগান বলা হয়। এবং এছাড়াও খুব দর্শনীয় কিছু যে ভবন এবং মধ্যযুগীয় স্থাপত্যের যে নকশা, সেটি কিন্তু এখানে আসলে দর্শনার্থীরা উপভোগ করতে পারছেন, দেখতে পাচ্ছেন। আমরা তাদের সাথে কথা বলেছি কিছুক্ষণ আগে, তারা বলছিলেন যে আসলে এখানে বেশ কিছু জিনিস কিন্তু তারাও চান যে নতুন করে যেগুলো দেখার সুযোগ তাদের হচ্ছে না, সেই সুযোগগুলো তাদেরকে দেওয়া হোক। এবং এইখানে আমরা দেখছি যে টুরিস্ট পুলিশের মাধ্যমে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করা হচ্ছে, সিসিটিভির ক্যামেরার আওতায় রাখা হয়েছে, যাতে করে কোনো ধরনের সমস্যায় না পড়েন এখানে যারা পর্যটকরা এসেছেন। তো এই ছিল উত্তরা গণভবন থেকে আমার কাছে এই পর্যন্ত সর্বশেষ। পরবর্তীতে আরো বিস্তারিত আপনাদের কাছে জানিয়ে দেব। দর্শক, ঈদের ছুটিতে আনন্দময় সময় কাটাতে পরিবার পরিজন নিয়ে অনেকেই ঘুরতে গেছেন নাটোরের উত্তরা গণভবনে। আর সেখানকার সে খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান। আবারও জানিয়ে দিচ্ছে সময় বাণিজ্যের শিরোনামগুলি। প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঈদের পরের দিনও বাড়ি ফিরছেন অনেকেই। বাস ও ট্রেন স্টেশনে টিকিট প্রত্যাশীদের ভিড়। ঈদ আনন্দ উদযাপনে সারা দেশে বিনোদন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিয়াসীদের ঢল। পরিবার পরিজন নিয়ে আনন্দে মেতেছেন অনেকেই। দেশে ক্রমেই বাড়ছে প্লাস্টিকের তৈরি খেলনার চাহিদা। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে রপ্তানিও করা সম্ভব বলছেন ব্যবসায়ীরা। ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের। টানা নিষেধাজ্ঞার পর মাছের আকালে জেলে পরিবারের চরম দুর্দিন। এবং স্বল্প সময়ে বেশি লাভ হওয়ায় বরগুনার আমতলীতে বাড়ছে কাঁকড়ার চাষ। মৎস্য বিভাগের সহায়তার আশ্বাস। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।